ক্র্যাক দ্য ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা 2026 সাধারণ জ্ঞান ও সিলেবাসের ব্লুপ্রিন্ট এবং প্যাটার্ন অ্যানালাইসিস নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগত। তো চলুন শুরু করা যাক। কেন এই চাকরিটা আপনার প্রথম টার্গেট হওয়া উচিত? আমরা জানি 324টা বিশাল একটা সার্কুলার কিন্তু ইতিমধ্যে অলরেডি হয়ে গেছে এবং অনেকে এটার জন্য অ্যাপ্লাই করেছে এবং অলরেডি প্রিপারেশন চলতেছে। খুব শীঘ্র এটা কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো সুতরাং 12টি পৌরসভা এবং 312টি ইউনিয়নে 324টি পদ, বিশাল সার্কুলার। নিজ এলাকায় পোস্টিং, অর্থাৎ অনেকের একটা স্বপ্ন থাকে যে উপজেলা চাকরি করবে বা অন্তত পক্ষে জেলায় চাকরি করবে, সেই জায়গায় আপনার ইউনিয়নে যদি আপনি চাকরি করতে পারেন এটা আপনার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। ঘরের পাশেই অফিস, সেখান থেকে আবার বাসা, কি সুন্দর কাজ, ঠিক না? ঘরে বসে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। অটোনমি এবং ফ্লেক্সিবিলিটি, ডিউটি টাইম, জব দিতে চাপ কম এবং স্বাধীন কাজের পরিবেশ। আপনার নিজের একটা লোকালিটি, পরিচিত লোকজনের সাথে আপনার সবসময় ওঠা বসা থাকবে। কোর দায়িত্ব: সামাজিক সুরক্ষা ভাতা ব্যবস্থাপনা, মুক্তিযোদ্ধা, বয়স্ক বা বিধবা, প্রতিবন্ধী ভাতার তালিকা প্রস্তুত এবং বন্টন। এই তো। এবার চলে আসছে পড়াশোনাটা কি করতে হবে। সাধারণ জ্ঞান, এই আমরা যদি পরীক্ষাটা অ্যানালাইসিস করতে যাই, সেখানে বাংলা, ইংরেজি, গণিতের পাশাপাশি সাধারণ জ্ঞান একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পার্ট। এবং সাধারণ জ্ঞানের সিলেবাসটা আজকে ডিকোড করাটা হচ্ছে আজকে আমাদের ভিডিওর মূল লক্ষ্য। অর্থাৎ সাধারণ জ্ঞান আসলে সমাজকর্মী যে পরীক্ষাটা হবে সেখানে আসলে কি ধরনের প্রশ্নটা আসে, প্যাটার্নটা কেমন, সেটাই দেখবো আমরা। তো মূলত যদি আমরা আগের বছরের প্রশ্ন প্যাটার্ন দেখি, তাহলে মূলত ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশ ও বিশ্ব ভূগোল, আন্তর্জাতিক সংস্থা, দিবস চুক্তি, সংবিধান, সরকার কাঠামো, এই চারটা কোর টপিক আসলে মূলত অল টাইম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো স্ট্র্যাটেজিক ইনসাইট হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো এলোমেলো না, সেগুলোকে একটু চারটি নির্দিষ্ট পিলারের ভিতরে আবদ্ধ হতে আমরা দেখেছি। তো দেখা যাক আসলে আমরা একটা একটা বিষয় কিন্তু আগে। তো প্রথমে আসতেছে যেটা, সেটা হচ্ছে ইতিহাস জন। সেখানে আসলে প্রাচীন যে সময়টা রয়েছে, প্রাচীন যুগ, সেখানে পর্যটক আগমন এবং মধ্যযুগের যে সূচনা, সেই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মধ্যযুগে আসলে প্রথম পর্যটক ম্যাগাস্থিনিস, এরপর পরবর্তী গুপ্ত যুগে ফাহিয়েন, যিনি চীনা পর্যটক ছিলেন, এবং এটা কিন্তু প্রায় সময় এভাবে আসে যে ফাহিয়েন আসলে কোন দেশের পর্যটক ছিলেন এবং চীনা পর্যটক হিসেবে কোন ব্যক্তি বাংলাদেশে এসেছিলেন সেটার নামটা আসে। এছাড়া হর্ষবর্ধন আমলে হিউয়েন সাং এবং মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতা বাংলা এসেছিলেন। 1204 সালে মূলত ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজি মাত্র 17 থেকে 18 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। এটা কিন্তু বাংলায় যে মুসলমানদের যে আগমন, সেটার একটা প্রথম একটা স্থপতি। তো ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খিলজির এই ঘটনাটা একটু যদি আমরা পড়ে গেলাম, বাট একটু যদি সিনেমেটিক ওয়েতে চিন্তা করতে যান, দেখেন 18 থেকে 19 জন ঘর সরাই একটা পুরো সাম্রাজ্যকে পরাজিত করে ফেললেন। বিষয়টা এমন না যে তারা 18 জন 19 জন আসছে একসাথে, তারা পিছনে আসলে কেউ ছিল না এমনটা না, কিন্তু পিছনে তার বিশাল সৈন্যবল ছিল। কিন্তু মূল জিনিসটা হয়েছে এটাই যে তাদের ঘোড়ার যে গতিটা ছিল এটা এতটাই ফাস্ট ছিল যে তার সাথে পিছনে যে তাদের বিশাল সৈন্যবাহিনী ছিল সেটা তাল মিলাতে পারেনি। যার ফলে আর বাংলার লক্ষণ সেন যে সর্বশেষ হিন্দু রাজা ছিলেন, তিনি বেসিক্যালি আর মানে ভয়ে পালিয়ে গেছেন। তিনি আর আসলে যুদ্ধ করার মতো তার কোনো আসলে কোনো ওই ধরনের টেন্ডেন্সি আর ছিল না। যাই হোক, ওই লক্ষণ সেনের পরবর্তীতে মুঘল ইম্প্যাক্ট আমাদের বাংলার একটা বিশাল একটা সময় নিয়ে নিয়েছে। বেসিক্যালি আমরা যদি আসলে আমাদের ভাষাগত দিক থেকে চিন্তা করতে চাই, এই 1200 থেকে কিন্তু 1757 সালে আমাদের যে পলাশী বিদ্রোহ, তার আগের যে সময়কালটা, এটা কিন্তু আসলে বিভিন্ন মুসলিম শাসকদের আসলে মাধ্যমে আসলে কিন্তু বাংলা শাসন হয়েছে। সেখানে মুঘল একটা বিশাল সময় এবং এটার ইম্প্যাক্ট অনেক বড়। তো সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। সম্রাট আকবর বাংলার সন পহেলা বৈশাখ চালু করেন। আর ইসলাম খান জাহাঙ্গীর সুবেদার, যিনি 1610 সালে বাংলায় ঢাকা রাজধানী স্থাপন করেন এবং ধলাই খাল খনন করেন। পরবর্তীতে মীর জুমলা এবং শায়েস্তা খান যথাক্রমে ঢাকা গেট এবং লালবাগ কেল্লা নির্মাণ করেন। এর পরবর্তী আসলে মুঘলদের সময়টি শেষ হওয়ার পরপরই কিন্তু ব্রিটিশদের টার্নিং পয়েন্টে চলে আসে, এবং ব্রিটিশদের সময় অনেকগুলো ঘটনার মধ্যে প্রধানতম একটা ঘটনা হচ্ছে 1905 সালে লর্ড কার্জনের নেতৃত্বে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গ বেসিক্যালি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, অর্থাৎ আমাদের বর্তমান বাংলা এবং পশ্চিমবঙ্গ, এই দুটা অংশ মিলেই ছিল বাংলা রাজ্যটা। সেই বাংলা রাজ্যটা আসলে ভেঙে ফেলা হয়, মানে দুইটাকে আলাদা করে সেপারেট করা হয়। আর এর পরবর্তীতে 1911 সালে লর্ড হার্ডিংস এবং রাজা পঞ্চম জর্জ কর্তৃক বঙ্গভঙ্গ রদ হয়, অর্থাৎ যে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গকে আলাদা করা হয়েছিল সেটা পুনরায় আবার একত্রিত করা হয়। আর 1921 সালে নাথান কমিশনের সুপারিশে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবার আসে আমাদের সংবিধানের দিকে। আমরা সংবিধান যদি অ্যানাটমি করতে যাই, এটা মূলত গৃহীত হয়েছে 4ই নভেম্বর 1972, অর্থাৎ 16 ডিসেম্বর 1971 সালে আমাদের স্বাধীন হওয়ার পর 4ই নভেম্বর 1972 সালে
আমাদের সংবিধান গৃহীত হয় এবং কার্যকর হয় মূলত 16 ডিসেম্বর 1972 সাল। অর্থাৎ আমাদের যে বছরে আসলে আমরা স্বাধীন হয়েছি তার ঠিক এক বছর পরে 16 ডিসেম্বর 1972 থেকে আমাদের এই সংবিধান কার্যকর শুরু হয়। এর মধ্যে প্রস্তাবনা ছিল একটা, এবং আমাদের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনা মূলনীতি ধরা হয়েছে 4টি, এবং এর মধ্যে তফসিল রয়েছে 7টি, এবং এটাকে ভাগ করা হয়েছে মোট 11টি ভাগে, এবং এর মধ্যে অনুচ্ছেদ রয়েছে 153। আমাদের 17তম সংশোধনীতে 2024 সালে পর্যন্ত নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত করা হয়েছে। এখন কিন্তু এখনো পর্যন্ত আপাতত আর কোনো সংশোধনী হয়নি। নেক্সট আসলে আমাদের সংসদ কার্যক্রম চলমান রয়েছে, সেখানে হয়তো কোনো সংশোধনী আবার হয়তো আসতে পারে। যাই হোক, এবার আমরা মুক্তিযুদ্ধের দিকে চলে যাচ্ছি। মুজিবনগর সরকার এবং বীর প্রতীক। এই টপিক নিয়ে আসলে কিন্তু আগে বিগত বছরগুলোতে প্রচুর কোশ্চেন আসতো, হয়তোবা এখন টপিকটা চেঞ্জ হতে পারে, বাট আপনাদের তারপরে জেনে রাখা ভালো। প্রবাসী সরকার গঠন হয় 10 এপ্রিল 1971 সালে। এটা তেলিয়াপাড়া সিদ্ধান্ত এটা সরকার গঠন করে, এবং এটা মূলত সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। অর্থাৎ 10 এপ্রিলের আমরা সরকার গঠন করার পর 7 দিন পরে আসলে সরকার শপথ গ্রহণ করে। আর মহিলা বীর প্রতীক বর্তমানে 2 জন আছে, একজন হচ্ছে সেতারা বেগম 1972 কিশোরগঞ্জ, আর তারামন বিবি 1973 কুড়িগ্রাম। দীর্ঘ 23 বছর লোকচুখ আলাদা ছিলেন তিনি। আরেকটা জিনিস হচ্ছে কি, এখন বিবির গ্যাজেট 1997 সালে বাতিল হওয়ার কারণে তিনি আসলে এখন বীর প্রতীক খেতাবভুক্ত নন। এবার আমরা যদি ভূগোলের কোশ্চেন গুলোর দিকে আসি, এখানে ম্যাট্রিক্স, ভূগোল কনফিউশন ম্যাট্রিক্স, যেখানে দীর্ঘতম বনাম ক্ষুদ্রতম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এবং এই বিষয়ের উপর আসলে ছন্দে ছন্দে কিভাবে জিনিসটা মনে রাখা যায় সেগুলোর জন্য আমাদের কিন্তু একটা আলাদা ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। বিশ্বের নদী, রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড, দীর্ঘতম হচ্ছে নীল নদী। এটা প্রায় আসা একটা নদী, দীর্ঘতম এবং বৃহত্তম। তবে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে, দীর্ঘতম যদি বলা হয় তাহলে নীল নদ, আর যদি বৃহত্তম বলা হয় তাহলে হচ্ছে আমাজন। আমাজনটা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা এইসব অঞ্চল ঘিরে এই বৃহত্তম বনটা হচ্ছে আমাজন। এটা পানি বহন করে বেশি। আর বাংলাদেশে যদি দীর্ঘতম নদ বলা হয়, নদী বলা হয়, তাহলে সেটা হচ্ছে পদ্মা, আর বৃহত্তম বলা হলে তখন হচ্ছে মেঘনা। দীর্ঘতম হলো পদ্মা, আর বৃহত্তম হলো মেঘনা। আর সবচেয়ে খরস্রোত যদি বলা হয় তাহলে হচ্ছে কর্ণফুলী। আর বাংলাদেশের পর্বতগুলো নিয়ে যদি কথা বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তাজিং ডং, যেটা বা বিজয় নামে অভিহিত করা হয়, যেটার উচ্চতা হচ্ছে 1231 মিটার, মানে 1231 মিটার। আর বৃহত্তম পর্বতমালা যদি বলা হয়, আমাদের লার্জেস্ট রেঞ্জ, সেটা হচ্ছে গারো পাহাড়, যেটা মালা আকারে বিস্তৃত। আমরা যদি এবার একটু ভৌগোলিক ম্যাপের দিকে তাকাই, আমাদের প্রান্তিক অবস্থা এবং অর্থনীতি, এখানে আমাদের সিল্ক সিটি রাজশাহী বাংলাদেশের রেশমি শহর, বা এখানে সবচেয়ে বেশি রেশম চাষ করা হয়। আর আমাদের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার টেকনাফের নাক নদীতে যেটা অবস্থিত। আরেকটা জিনিস যে বলা হচ্ছে আগে দক্ষিণ তালপট্টি বা নিউমো দ্বীপ হচ্ছে আমাদের সর্বদক্ষিণের জায়গা, কিন্তু এখন বর্তমানে সেটা সাগর গর্ভে বিলীন হয়ে যাওয়াতে এটাকে এখন আর বর্তমানে এটা কোনো অস্তিত্ব নেই। তো আমরা যে এবার আন্তর্জাতিক বিষয়, আমাদের চতুর্থ যে বিষয়টা ছিল আসলে, যে পিলার গুলোর কথা আমরা প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে, সে 4 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে জাতিসংঘ এর এর সদস্যতম দেশ হচ্ছে 193টি। বাংলাদেশ 1974 সালে 136তম সদস্য দেশ হিসেবে এখানে যোগদান করে। বর্তমান মহাসচিব হিসেবে অ্যান্টনিও গুতারেস এখন আর নেই। আর গ্রিন পিস, নেদারল্যান্ডস ভিত্তিক একটা পরিবেশ বিরোধী সংগঠন, এটা কিন্তু প্রায় এসে থাকে। আর এটা এভাবেও আসে যে গ্রিন পিস আসলে কোন দেশের এক সংগঠন। আর ACU এর পুনরূপ কি, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। আর দিবসে যদি আমরা এদিকে তাকাই, দিবসের বেশ কিছু দিবস রয়েছে, সেগুলো আসলে সমাজকর্মীর পরীক্ষার সাথে রিলেটেড, সেগুলো প্রায় সময় আসলে এসে থাকে। যেমন 3 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, যেহেতু সমাজকর্মীরা ভাতা নিয়ে কাজ করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। তাছাড়া কিছু কনফিউশন টাইপের কোয়েশ্চেন আছে, যেমন হাইতির রাজধানীর নাম হচ্ছে পোর্ট অফ প্রিন্স। নামটা একটু কনফিউজিং এবং একটু ডিফারেন্ট টাইপের, এই জন্য এটা প্রায় সময় আসে। তাছাড়া সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা, এটাও প্রায় সময় আসা একটা কোয়েশ্চেন। আর মুক্তিযুদ্ধ এবং অর্থনীতির দিকে আমরা যদি তাকাই, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড হত্যার জের ধরে। আর ইউরোপের রুটি যারা বলা হয় ইউক্রেনকে। এবার আমরা যদি প্যাটার্ন রিকগনিশনটা একটু করি, প্রশ্ন রিপিট হওয়ার অকাট্য প্রমাণ হিসেবে দেখুন 2016 সালে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে, এটা এসেছিল। এটা সঠিক উত্তর হচ্ছে 1911 সাল। এই একই সেম প্রশ্ন 2022 সালে আবার রিপিট হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ হয় কত সালে। আবার 2016 সালে প্রশ্ন ছিল জাতির পিতার জন্মদিন কবে, এটা হচ্ছে 17 মার্চ, মানে শেখ মুজিবুর রহমানের। এই সেম কোয়েশ্চেনটাই 2022 সালে আবার আসে, জাতির পিতার জন্মদিন কবে। তবে বিগত সালের প্রশ্ন অন্ধের মতো মুখস্থ না করে সিলেবাসে কোর প্যাটার্ন ধরে ধরে পড়লেই আপনার সবচেয়ে ভালো কমন পাওয়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে।
তবে আরেকটা জিনিস, আমাদের রাজনীতির কারণে যে যে প্রেক্ষাপট বা সরকার পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের জিকিউ টাইপের কোয়েশ্চেন গুলোতে পরিবর্তন হয়, সেই দিকটাতে অবশ্যই খেয়াল রাখবেন সরকারের উপর ভিত্তি করে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।